Hi friends, welcome to our YouTube channel AMV DREAM EDUCATION LAB. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা টেন্সের পার্ট 4 নিয়ে চলে এসেছি। তো টেন্সের পার্ট 4 এ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমরা টেন্সের 3টে পার্ট আলোচনা করেছি। তো সেখানে আমরা টেন্সের প্রাথমিক ধারণা বা টেন্সের বেসিক কনসেপ্ট সম্পর্কে জেনেছি এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে বিস্তারিত জেনেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি। তো যদি তোমাদের মধ্যে কেউ না দেখে থাকো ফ্রেন্ডস, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে টেন্স সম্পর্কে তোমাদের ধারণাটা অনেকখানি স্ট্রং হবে, এটা আমি আশা রাখি। তো চলো ফ্রেন্ডস, শুরু করে দেওয়া যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমান। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, শেষ হওয়ার পর অনেক সময় বা অনেক দিন অতিবাহিত হয়ে যায়নি এবং তার কিছু ক্রিয়া বা প্রতিক্রিয়া এখনও বিদ্যমান আছে, এরকম যদি কোনো সিচুয়েশান বোঝায় তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। বাংলার রূপ: বাংলা ক্রিয়াপদের শেষে এসি, এসো, এসে বা এসেন প্রভৃতি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি এসি, এসো, এসেন এরকম কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ ব্যবহার করে আমরা ট্রান্সলেট করব। তো একটা উদাহরণ দেখে নিলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এইমাত্র ভাত খেয়েছি, এখানে এসি আছে, কিন্তু বাংলা ক্রিয়া শেষে এসি আছে। তো এসি থাকার কারণে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে ট্রান্সলেট করতে হবে, এটা কিন্তু আমরা বুঝেই গেছি। আই হ্যাভ টেকেন রাইস জাস্ট নাও। তো এবার একটু ব্যতিক্রম জিনিসগুলো আমরা একটু হালকা দেখে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে যদি কোনো ক্রিয়ার শেষে এসি, এসো, এসে এরকম কিছু থাকে এবং যদি সেক্ষেত্রে সেই বাক্যের মধ্যে টাইম থাকে, অর্থাৎ অতীতকালের কোনো সময়ের সূচক থাকে, তাহলে কিন্তু সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারবো না। সেখানে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্টে ব্যবহার করতে হবে। একটা উদাহরণ দেখে নিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সে গতকাল কলকাতায় পৌঁছেছে, সে গতকাল কলকাতায় পৌঁছেছে। তো এখানে এছে আছে, তবুও কিন্তু আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ ব্যবহার করতে পারবো না। কারণ কি? এখানে অতীতকালের সময়ের সূচক গতকাল কথাটা থাকার জন্য কিন্তু এটা পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে আমাদের ট্রান্সলেট করতে হবে। হি রিচড কলকাতা ইয়েস্টারডে। 3 বছর আগে এই আইনটি পাস হয়েছে, এখানে এসে শব্দটি আছে। তো এসে শব্দটি থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে এই বাক্যটা ট্রান্সলেট করতে পারবো না। কারণ কি? এখানে কিন্তু অতীতকালের সময়ের সূচক বা অ্যাডভার্ব অফ টাইম 3 বছর আগে এই কথাটা আছে। তো সেই জন্য কিন্তু এটা পাস্ট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে এটা ট্রান্সলেট করতে হবে। দিস ল ওয়াজ পাস্ট 3 years ago। তো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স এর গঠনটা হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা, তারপরে ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের যে কোনো একটা বসে। তো একটা উদাহরণ নিলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। আমি ভাত খেয়েছি, এখানে সাবজেক্ট আমি অর্থাৎ আই প্রথমে বসেছে, তারপরে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা নিয়েছি, আমরা প্রথমে হ্যাভ নিয়েছি যেহেতু আয়ের পরে হ্যাভ বসে আমরা সবাই জানি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম হচ্ছে খাওয়া, ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন অর্থাৎ ইট, এট, ইটেন আমরা নিয়েছি, অথবা টেক, টুক, টেকেন যে কোনো একটা নিতে পারি। তো তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে ভাত, তো এখানে রাইস নিয়েছি। তাহলে আই হ্যাভ ইটেন অর টেকেন রাইস, আমি ভাত খেয়েছি। তো এখানে যেটা মনে রাখার যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে সময়ের সূচক অর্থাৎ অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি জাস্ট, অলওয়েজ, অফেন প্রভৃতি থাকে
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো যেমন উদাহরণ নিয়েছি একটা, আমি এইমাত্র ভাত খেয়েছি। আই হ্যাভ জাস্ট টেকেন রাইস। এই যে জাস্ট কথাটা থাকার জন্য কিন্তু এখানে আমরা চোখ বুজিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে ইয়েট তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যার উদাহরণ নিলে বিষয়টা আরও একটু পরিষ্কার হবে। আমি এখনও বইটি পড়িনি। আই হ্যাভ নট রেড দ্য বুক ইয়েট। আই হ্যাভ নট রেড দ্য বুক ইয়েট। আমি এখনও বইটি পড়িনি। তাহলে ইয়েট কথাটা থাকলেও যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এটা কিন্তু আমরা জেনে গেলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এভার থাকলে তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তুমি কি কখনো পুরী গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন পুরী? এভার কথাটা আছে বলে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করেছি, এটা দেখে আমরা বুঝতে পারছি। এছাড়া যদি টিল নাও, সো ফার, সিন্স, ফর, দিস উইক, টুডে, দিস মান্থ প্রভৃতি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। তো একটা উদাহরণ নেব, এখনো পর্যন্ত সে মাত্র 2টি অঙ্ক করেছে। এখনো পর্যন্ত অর্থাৎ টিল নাও, এই যে টিল নাও শব্দটি থাকার কারণে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ ব্যবহৃত হবে। এটা কিন্তু আমরা টিল নাও থাকার কারণে দেখে বুঝে গেছি। টিল নাও হি হ্যাজ ডান অনলি 2 সামস। সে এখনো পর্যন্ত মাত্র 2টো অঙ্ক করেছে। তো এবার আমরা দেখে নেব যে আর কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমান ব্যবহার করব। তো 1 নম্বর হচ্ছে সময়ের উল্লেখ নেই বা সময় নির্দিষ্ট না এমন কোনো অতীতের ঘটনা বর্ণনা করতে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো উদাহরণের সাহায্যে ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমি বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশটাই ভুলে গেছি। আই হ্যাভ রেড দ্য বুক বাট আই হ্যাভ ফরগটেন দ্য মোস্ট অফ ইট। আমি বইটি পড়েছি কিন্তু তার অধিকাংশটাই ভুলে গেছি। তো এখানে কিন্তু ভুলে যাওয়ার এখানে কিন্তু ভুলে যাওয়ার কথা থেকে বোঝাই যায় যে কাজটি অনেক আগে ঘটেছে, কখন তা নির্দিষ্ট জানা নেই। যদি এই কখন ঘটেছে এইটা যদি নির্দিষ্ট অর্থাৎ বইটা কখন পড়েছি এটা যদি নির্দিষ্ট করে বলে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বাক্যটা ট্রান্সলেট করতে পারতাম না। সেক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে কিন্তু আমাদের বাক্যটা ট্রান্সলেট করতে হতো। তো আমি এখানে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও একটু ক্লিয়ার হবে। আমি অনেক আগে বইটি পড়েছি, এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে কখন পড়েছি, অনেক আগে। আগে কিন্তু সেটা বলেনি, আমি আগে বলেছিল যে আমি বইটা পড়েছি কিন্তু এখন বলছে যে আমি অনেক আগে বইটি পড়েছি এবং তার অধিকাংশই আমি ভুলে গেছি। আই রেড দ্য বুক লং এগো অ্যান্ড আই হ্যাভ ফরগটেন দ্য মোস্ট অফ ইট। তো যেহেতু এখানে অনেক আগে এই কথাটা উল্লেখ করে দেওয়া আছে তাই কিন্তু এটা পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করে আমরা কিন্তু ট্রান্সলেট করেছি। কিন্তু এর আগের সেন্টেন্সে সময়ের উল্লেখ করা ছিল না, তাই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমানকাল ব্যবহার করে আমরা ট্রান্সলেটটা করেছি। এবার আমরা দেখে নেব যে আর কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি। অনেক আগে কোনো কাজ সংগঠিত হয়েছে কিন্তু সেই কাজটি করা এখনও সম্ভব, এরূপ বোঝানো হলে বা এরকম কোনো সিচুয়েশন তৈরি হলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। একটা উদাহরণ নিলে ব্যাপারটা আরও একটু ভালোভাবে বোঝা যাবে। তিনি কয়েকটি উপন্যাস লিখেছেন। হি অর শি হ্যাজ রিটেন অর কম্পোজড আ নাম্বার অফ নভেলস। তো এখানে দেখো স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি এখনও বেঁচে আছেন এবং আরও লেখার বা আরও উপন্যাস লেখার যোগ্যতা কিন্তু বা ক্ষমতা কিন্তু তার মধ্যে আছে। তো এরকম যদি কিছু বোঝায় যে তিনি এখনও বেঁচে আছে, এমনভাবে বক্তা বলছে কথাটা যে লেখা হয়েছে অনেক আগে কিন্তু তিনি এখনও সেই কাজটা করার বা লেখার ক্ষমতা কিন্তু তিনি এখনও রাখেন এবং তিনি বেঁচে আছেন। তো এরকম সিচুয়েশান যদি তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব।
অসম্পূর্ণ সময়কাল অর্থাৎ ইনকমপ্লিট পিরিয়ড এর মধ্যে কোনো কাজ সংঘটিত হলে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো এই ব্যাপারটা একটু কমপ্লেক্স বা একটা জটিল ফ্রেন্ডস। তো সেক্ষেত্রে যদি তোমাদের ডিম্যান্ড থাকে ইনকমপ্লিট পিরিয়ডের ব্যাপারে জানার ব্যাপারে, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটা টিউটোরিয়াল এর উপরে নিয়ে আসবো। তো যদি তোমাদের ডিম্যান্ড থাকে তো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ বাক্যের গঠন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাবোধক সেন্টেন্সের গঠন কেমন হয়? প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টের যে কোনো একটা হয়। তো একটা উদাহরণ দেখে নেব। আমি কাজটি করেছি। আই মানে আমি সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা আমরা হ্যাভ নিয়েছি, কারণ আয়ের পরে হ্যাভ বসে আমরা সবাই জানি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়েছি অর্থাৎ ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপরে অবজেক্টটা নিয়েছি ওয়ার্ক অর্থাৎ কাজ, দ্য ওয়ার্ক অথবা ডিড। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ডিড, আমি কাজটি করেছি। তো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের যে কোনো একটা বসে। এবার আমরা দেখব নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্যের ক্ষেত্রে টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠনটা কেমন হয়। তো প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা, তারপরে নট থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ থাকে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টের যে কোনো একটা বসে যায়। তো একটা উদাহরণ দেখে নেব। আমি কাজটি করিনি, আমি কাজটি করিনি, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট আই আমি, তারপরে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা, আয়ের পরে হ্যাভ বসে আমরা সবাই জানি। তারপরে স্ট্রাকচার অনুযায়ী নট নিয়েছি যেহেতু নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্য তাই। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান নিয়েছি। তারপরে অবজেক্ট হলো কাজ, তো এখানে দ্য ওয়ার্ক। তাহলে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করিনি। তারপরে আমরা দেখে নেব ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠনটা কেমন হয়। তো প্রথমে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের যে কোনো একটা, তারপরে শেষে হচ্ছে আস্কিং সাইন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসে। তো একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বুঝে নেব। সে কি কাজটা করেছে? তো এখানে প্রশ্ন করা হচ্ছে অবশ্যই। তো এখানে ট্রান্সলেট করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা নিতে হবে। তো আমরা হ্যাজ নিয়েছি কারণ সাবজেক্ট হি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের হ্যাজ নিতে হয় অক্সিলারি ভার্ব হিসাবে, আমাদের বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ নিতে হয়। তো প্রথমে হ্যাজ নিলাম, তারপরে সাবজেক্ট হি নিলাম, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম ডু ভার্বের 3 নম্বর ফর্ম ডান নিলাম, তারপরে অবজেক্ট কাজটা, তো দ্য ওয়ার্ক নিলাম। তাহলে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটা করেছে। তো এবার আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নাত্মক নাবোধক বাক্যের গঠন সম্পর্কে জেনে নেব। তো প্রথমে হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা থাকে, তারপরে সাবজেক্ট প্লাস নট অথবা নট প্লাস সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম থাকে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্টের যে কোনো একটা, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো সাবজেক্ট প্লাস নট কখন বসে বা নট প্লাস সাবজেক্ট কখন বসে সেটা একটু আমরা জেনে নেব। তো সাবজেক্ট প্লাস নট যদি বাক্যের কর্তা যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু সাবজেক্টের পরে নট বসে, আর যদি বাক্যের কর্তা নাউন বা প্রপার নাউন হয় সেক্ষেত্রে নট আগে বসে, তারপরে সাবজেক্ট বসে। উদাহরণ নিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। উদাহরণ 1 নম্বর উদাহরণ হচ্ছে এক্সাম্পল হচ্ছে সে কি কাজটি করেনি, সে কি কাজটি করেনি, হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক। তো এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে হ্যাজ নিয়েছি যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই, তারপরে সাবজেক্ট হি নিয়েছি, তারপরে সাবজেক্টের পরে নট নিয়েছি কারণ কি হি হচ্ছে প্রোনাউন, এটা কিন্তু নাউন না, নামের পরিবর্তে বসা একটা শব্দ,
তাই আমরা কিন্তু নাউনের পরে এই প্রোনাউন, যেহেতু সাবজেক্ট প্রোনাউন, তাই আমরা কিন্তু সাবজেক্টের পরে নট নিয়েছি। তারপরে ভার্বের থার্ড ফর্ম ডান নিয়েছি, তারপরে অবজেক্ট নিলাম দ্য ভার্ব। তাহলে হ্যাজ হি নট ডান দ্য ভার্ব। এবার বলছে 2 নম্বর উদাহরণ হচ্ছে অরুণ কি কাজটি করেনি। তো এখানে প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটা নিয়েছি, হ্যাজ নিয়েছি। যেহেতু এখানে অরুণ হচ্ছে সাবজেক্ট এবং সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা হ্যাজ নিয়েছি। তো অরুণ হচ্ছে একটা নাউন, অর্থাৎ এটা একটা প্রপার নাউন অরুণ, তাই কিন্তু নটটা আমরা সাবজেক্টের আগে নিয়েছি। অরুণ সাবজেক্টের আগে কিন্তু আমরা নটটা নিয়েছি, কারণ অরুণ হচ্ছে একটা প্রপার নাউন। তারপরে ভার্বের থার্ড ফর্ম ডান, ভার্বের থার্ড ফর্ম ডান নিয়েছি। তারপরে অবজেক্ট নিলাম দ্য ভার্ব। তাহলে হ্যাজ নট অরুণ ডান দ্য ভার্ব, অরুণ কি কাজটি করেনি। তো ওকে ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে মোটামুটি আলোচনা। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ততক্ষণে আমাদের সাথে থাকবে ফ্রেন্ডস। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার টিউটোরিয়াল। আবারও দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।